না। বিয়ের আসরের বসে থাকা 14 বছরের মেয়ে নীলার মুখে এমন কথা শুনে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল জামশেদ আলী। তুই বিয়ে করবি না মানে কি? তোকে এই বিয়ে করতেই হবে। আব্বা প্লিজ, এই বিয়েটা ভেঙে দাও। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমার এক বান্ধবী খুব অল্প বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। আরে, এসব কোনো বিষয় না। হয়তো মেয়েটির অন্য কোনো সমস্যা ছিল। আর শুনেছি সেই মেয়ের হাজবেন্ড নেশা করতো। আর আমরা তোর জন্য যে ছেলে পছন্দ করছি, সে সরকারি চাকরি করে, একটা সিগারেটও খায় না। আব্বা, আমি এই বিয়ে করব না। আমি পড়াশোনা করতে চাই। মেয়েদের এত পড়াশোনা করতে হয় না। একটা মেয়ে ঘরের সব কাজ জানলেই হয়। এত পড়াশোনা করে কি হবে বল? আব্বা, পড়াশোনা করলে নিজের জন্য ভালো হয়। আর আমি যদি পড়াশোনা করি তাহলে তোমাদেরকেও সাহায্য করতে পারবো। তোমাকে আর একা কষ্ট করতে হবে না। একটু বোঝার চেষ্টা করো। এত পড়াশোনা করার দরকার নেই। আর এত সন্তানের খরচ বহন করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমি এত কথা শুনতে চাই না। একটু পরে বরপক্ষ আসবে। এই কথা বলে জামশেদ আলী মেয়ের পাশ থেকে উঠে চলে গেল বাহিরে। নীলা বসে বসে কান্না করছে। আজকে নীলার কান্না কেউ দেখতে পাচ্ছে না। হঠাৎ করে নীলার মা আনোয়ারা বেগম নীলার কাছে এসে দেখে নীলা কান্না করছে। মা, তুই এভাবে কান্না করছিস কেন? ছেলে অনেক ভালো আছে। শুনেছি ছেলের নাকি এলাকায় অনেক নামডাকও আছে। আব্বা, তোমরা কি আমাকে নদীর জলে ভাসিয়ে দিতে চাইছো? এমন কথা বলছিস কেন? তোর আব্বা ছেলের সাথে কথা বলেছে। ছেলে তোকে বিয়ের পর পড়াশোনা করার সুযোগ দেবে। তুই আর কান্না করিস না মা। এমন সময় জামশেদ আলী তার স্ত্রী আনোয়ারা বেগমকে ডেকে নিয়ে গেলেন তার ঘরে। তোমার মেয়েকে বোঝাও, এমন ছেলে সবসময় হাতের নাগালে পাওয়া যায় না। জি, আমি ওকে অনেকক্ষণ বোঝালাম। একটু পরে বরপক্ষ চলে আসবে। নীলাকে তৈরি করে রাখো। এই কথা বলতেই একটা চিৎকারের শব্দ শুনিতে পাই যে বর আসছে, বর আসছে। নীলার বাবা নীলার মাকে বলল। বর চলে আসছে, আমি তাদের খাবারের ব্যবস্থা করি। এই কথা বলে নীলার বাবা চলে গেলেন। তারপর আনোয়ারা বেগম আবার যায় নীলার ঘরে। মা, বরপক্ষ চলে আসছে। আর এভাবে কান্না করিস না তুই। আম্মা, আব্বাকে একটু বলো না বিয়েটা বন্ধ করে দিতে। মারে, তুই তো জানিস তোর আব্বা এক কথার মানুষ। উনি একবার মুখ দিয়ে যে কথা বলবে সে কথার কোনো নড়চড় হয় না। আর দেখ মা, আমাদের অবস্থাও তেমন একটা ভালো না। তোর আরও দুটি ভাই বোন আছে। অনেকের কাছে ধার নিয়ে তোর বিয়ে দিচ্ছে। তুই ওই বাড়িতে গেলে খুব ভালো থাকবি মা। কোনো কিছুর অভাব হবে না তোর। আর ইচ্ছে করলে আমাদের সাথে দেখা করতে চলে আসতে পারবি। মন খারাপ করিস না মা। নীলা আর কিছু না বলে আনোয়ারা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। একটু পরে জামশেদ আলী নীলাকে নিয়ে বাহিরে আসতে বলল। তারপর নীলার মা নীলাকে নিয়ে প্যান্ডেলের ভেতরে চলে গেল। নীলা নিজের হাজবেন্ডকে দেখে আবার কান্না করে দিল। কান্না করার কারণ তো আছেই। ছেলেটার বয়স 35 থেকে 40-এর মধ্যে হবে। নীলার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। এবার নীলাকে নিয়ে তার বরের পাশে বসিয়ে দিল। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিলেন। নীলার হাজবেন্ডের নাম নিলয় আহমেদ। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। এবার নীলাকে বিদায় দেওয়ার সময় হয়েছে। নীলা খুব কান্না করছে। নীলা জামশেদ আলীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে। আব্বা, আমি যাবো না, প্লিজ। নীলার কান্না যেন জামশেদ আলীর কান অবধি যাচ্ছে না। এবার নীলা তার বাবার পায়ের উপরে পড়ে বলতে থাকে। আব্বা গো, আপনি এই বিয়া ভাঙ্গা দেন, আমি মইরা যামু। নীলার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্না করছে। আর তার আর কী বা করার আছে। নীলাকে হালকা সাজ দেওয়া হলো। চুলগুলো বেনি করা লাল ফিতা দিয়ে বাঁধা। ঠোঁটে লাল লিপস্টিক নেই। নাকের উপরে মস্ত বড় নাকফুলটা যেন আগ্নেয়গিরির জ্বালা মুখে। মেয়েটির কাজল ধোয়া চোখের পানি কপাল গড়িয়ে পড়ছে। তার চোখের পানির মূল্য আজ কারোর কাছেই সে পাচ্ছে না। যে মেয়েটার খিদে পেলে কান্না করলে তার মা এগিয়ে এসে খাবার থাকলে খাবার এগিয়ে দিত, আর খাবার না থাকলে সান্ত্বনা দিত, সে মা আজ দাঁড়িয়ে শুধু চোখের পানি ফেলছে। এবার নীলা বাবাকে ছেড়ে মায়ের পায়ে সালাম করলো। নীলার আম্মা নীলাকে বুকে জড়িয়ে শব্দহীন কান্না করতে থাকে আর তাকিয়ে আছে জামশেদ আলীর দিকে।
নীলার সেই পুচকে ভাই বোনগুলো কান্না করছে। এবার নীলার নিজের ভাই বোনদের জড়িয়ে ধরে কান্না করে আর কপালে চুমু খেতে থাকে। বরপক্ষের একজন বলে ওঠে, অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের, এবার যেতে হবে। তারপর নীলাকে নিয়ে যাওয়া হলো তার শ্বশুর বাড়িতে। অনেকেই নীলাকে দেখতে আসলো। নীলার চোখে তখনও পানি। দেখতে দেখতে রাত হয়ে আসলো। নীলাকে রেখে আসা হলো ফুল দিয়ে সাজানো একটা রুমের ভিতরে। নীলা একা একা সেই ঘরে বসে বসে কান্না করছে। হঠাৎ রুমের ভেতরে কারো আসার শব্দ শুনে চমকে উঠল। ঘুমটা না খুলে বুঝতে পারল তার স্বামী ঘরে ঢুকেছে। নীলাকে বারবার বলছে তার স্বামী ঘরে প্রবেশ করলে যেন তার পায়ে হাত দিয়ে সালাম করে, আর নীলা সেটাই করল। স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করে আবার এসে খাটের উপরে বসে রইল। এবার নিলয় আহমেদ নীলার পাশে এসে বসল। তারপর নীলার ঘোমটাটা খুলে নীলার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঝাঁপিয়ে পড়ল নীলার উপরে। নীলা অসহায় হয়ে তার কাছে নিজের সব কিছু বিলিয়ে দিল। তার স্বামী তাকে কিছুই বলার সময়ও দিল না। নিজের খিদে মেটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন আর সারা রাত নীলার উপরে শারীরিক অত্যাচার করতে থাকে, যাকে বলা হয় এক কথায় বৈধ ধর্ষণ। নীলা সারা রাত নিজের স্বামীর খিদে মিটিয়ে সকালে একটু ঘুমিয়ে পড়ল। ভালো করে ঘুম হওয়ার আগেই তার শাশুড়ি এসে নীলার ঘুম ভেঙে দেয়। যেখানে মানুষ নতুন বউয়ের সাথে ভালো ব্যবহার করে, সেখানে নীলার সাথে খারাপ ব্যবহার দিয়ে তার নতুন জীবনের নতুন দিন শুরু হলো। এই যে নবাবজাদি এখনো দেখে শুয়েই আছে, বাসায় যে এত কাজ পড়ে আছে সেই কাজ কে করবে? নীলা ঘুমু ঘুমু চোখে তাকিয়ে দেখে তার শাশুড়ি তার সামনে দাঁড়িয়ে আছে। নীলা তাড়াতাড়ি করে উঠে বসে পড়ল। জি মা, আমি করে দিচ্ছি। তাড়াতাড়ি করো, আমার ছেলেটা এখনো না খেয়ে আছে। এই কথা বলে উনি চলে গেলেন। তারপর নীলা অনেক কষ্ট করে উঠে ফ্রেশ হয়ে বাসার সব কাজ করতে শুরু করলো। নাস্তা বানানো থেকে শুরু করে বাসার সব কাজ শেষ করে দুপুরে রান্নাটাও বসালো। রান্নাবান্না শেষ করে দুপুরে গোসল করে। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিজে যখন খেতে বসবে তখন দেখে ভাত আছে, কিন্তু কোনো তরকারি নেই। এবার নীলা একটা পেঁয়াজ কেটে কোনো রকম খেয়ে নিজের রুমে চলে আসলো। শরীর খুব ক্লান্ত হয়ে আছে নীলার, তাই সে একটু রেস্ট করার জন্য খাটের উপরে শুয়ে পড়ল। এমন সময় নীলার স্বামী রুমে আসলো। ক্লান্ত শরীর নিয়ে খাটের উপরে শুয়ে আছে নীলা। এমন সময় তার স্বামী নিলয় রুমে প্রবেশ করেন, সাথে দরজাও বন্ধ করে দেন। নীলা তার ক্লান্ত শরীর নিয়ে আবার তার স্বামীকে খুশি করার কাজে ব্যস্ত হয়ে যায়। নীলার চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু সেটা নিলয়ের চোখে পড়ছে না। তার কারণ যে তো সুখের রাজ্যে বাস করছে। এবার নীলায় উঠে ফ্রেশ হতে চলে যায়। নীলা খাটের উপরে বসে বসে কান্না করতে থাকে। একইভাবে চলতে থাকে নীলার দিন আর রাত। বিয়ে ঠিক কিছুদিন পরে নীলা নিলয়কে বলল, আমার আব্বা আম্মার কথা খুব মনে পড়ছে, তাদের সাথে দেখা করতে ইচ্ছে করছে খুব। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার বাপের বাড়ি যেতে চাই। নিলয় রাগী কণ্ঠে বলে উঠল, কেন? ওই বাড়িতে কে আছে তোর? নাকি তোর কোনো নাগর আছে তার সাথে দেখা করতে হবে? কি বলছেন আপনি এসব? আসলে আব্বু আম্মার কথা খুব মনে পড়ছে, তাই যেতে চাইছি। যেতে হবে না। এই কথা বলেই নিলয় চলে গেল। নীলা খাটের উপরে বসে কান্না করতে থাকে। একটু পরে অন্য ঘর থেকে নীলার শাশুড়ি ডাক দিল, জি মা, বলুন। আমাকে একটু চা বানিয়ে দাও তো, আদা বাড়িয়ে দেবে, গলাটা খুব ব্যথা করছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তারপর নীলা চা বানাতে গিয়ে দেখে ঘরে আদা নেই। আদা ছাড়াই চা বানিয়ে নিয়ে গেল। নীলার শাশুড়ি চা মুখে নিয়ে আবার বের করে ফেলে দিয়ে বলল, এটা কি চা? কেন মা, কি হয়েছে? আবার জিজ্ঞেস করে কি চাইছে? আর চায়ে আদা নাই, আর এত নুনটা কেন চা? আসলে মা, আদা নেই ঘরে, আর লবণ একটু বাড়িয়ে দিয়েছি গলা ব্যথা কমার জন্য। তোমার চা তুমিই খাও। এই কথা বলে নীলার শাশুড়ি চায়ের কাপ ছুঁড়ে ফেলে দিল।
নীলা চায়ের কাপ মাটি থেকে উঠিয়ে মন খারাপ করে তার ঘরে চলে গেল। একটু পরেই নিলয় ফোন নিয়ে এসে নীলাকে বলল। তোমার আম্মা কল দিয়েছে, কথা বলে নাও। নিলয় নীলার হাতে ফোন দিয়ে বাইরে চলে গেল। কেমন আছিস মা? আমি তো খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? কই না তো, আমি ঠিক আছি। মায়ের কাছে লুকাতে পারবি না কোনো কিছু। আমি বুঝতে পারছি তুই কান্না করছিস। কি হয়েছে মা, আমাকে বল। তোমাদেরকে খুব মিস করছি। কতদিন হয়ে গেল তোমাদের দেখতে পাচ্ছি না। তোর আব্বা কাল যাবে তোকে দেখতে। নীলার মায়ের মুখে কথাটা শুনে খুব খুশি হয়ে গেল। তারপর তারা আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। একটু পরে নিলয় এসে ফোন নিয়ে আবার বাইরে চলে গেল। নিলয় তেমন একটা নীলার সাথে কথা বলে না। পরের দিন জামশেদ আলী নীলার শাশুড়ি বাড়ি আসলো মিষ্টি নিয়ে। বাসার সামনে এসে দরজার কলিং বেল চাপ দিতেই নীলার শাশুড়ি এসে দরজা খুলে দিল। বিআই সাহেব কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বেন সাহেবা, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি, ভিতরে আসুন। তারপর তারা বাসার ভিতরে প্রবেশ করলো। বেন সাহেবা, জামাইকে দেখতে পাচ্ছি না কেন? আর নীলাকেও দেখতে পাচ্ছি না। নীলয় তো অফিসে চলে গেছে, আর বৌমা মনে হয় নিজের রুমেই আছে। দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। বৌমা, এদিকে আসো, তোমার আব্বা আসছে। নীলা কথাটা শুনেই দৌড়ে জামশেদ আলীর সামনে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। নীলার শাশুড়ি এবার বলল। বৌমা, বিয়ের জন্য নাস্তার ব্যবস্থা করো। জি মা, আমি এক্ষুনি যাচ্ছি। নীলার শাশুড়ি নীলার সাথে এখন খুব ভালোভাবে আচরণ করছে। নীলার বাবাকে দেখাচ্ছে এইসব যে তার মেয়েকে কতটা সুখে রেখেছে তারা। কিন্তু জামশেদ আলী তো কিছুই জানে না এই মানুষগুলো ঠিক কেমন। বেন, আমি নীলাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। বিআই সাহেব, আসলে কি বলবো, বাসায় তো নিলয়ও নেই, আমি কি করে অনুমতি দেব? আচ্ছা বৌমা, আরো কিছুদিন থাকুক, তারপর না হয় নিলয় বৌমাকে নিয়ে ঘুরে আসবে। ঠিক আছে। এমন সময় নীলা নাস্তা নিয়ে আসলো। তারপর সবাই নাস্তা খেয়ে নিল। নীলা নীলার বাবাকে বলল। আব্বা, আজকে থেকে যাও, কাল যাবে, ঠিক আছে? না রে মা, বাড়িতে অনেক কাজ আছে, অন্য একদিন এসে থেকে যাব। জামশেদ আলী তার মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে কথাটা বলল। এবার নীলার শাশুড়ি ভালো সাজার জন্য বলল। আরে বেয়াই, বৌমা যখন বলছে থেকে যান, একদিনেরই তো ব্যাপার। না, আরেকদিন এসে থেকে যাব। আজকে তাহলে আমি উঠি, যাই রে মা, ভালো থাকিস। বেন, আমার মেয়েটাকে দেখে রাখবেন। বিআই সাহেব কি যে বলেন না, নীলা কি শুধু আপনার মেয়ে? আমারও তো মেয়ে, তাই না? আপনাকে কোনো চিন্তা করতে হবে না। খুশি মনে জামশেদ আলী বেরিয়ে চলে গেল। এবার নীলার শাশুড়ি নিজের আসল রূপ ধরল। বাবার সামনে এত ন্যাকামি করে কান্না করে কি ছিল? নীলা কিছু না বলে মাথা নিচু করে কান্না করছে। হঠাৎ নীলার শাশুড়ির চোখ পড়ল মিষ্টির উপরে। মিষ্টিগুলো কম দামি হওয়াতে নীলার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে নীলাকে নানা রকমভাবে অপমান করতে থাকে। নীলা মাথা নিচু করে সব হজম করে নিল। একটু পরে নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। একইভাবে কেটে গেল প্রায় 2 মাস। এই 2 মাসে নীলাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। নিলয় এর মধ্যে বেশ কয়েকবার নীলার গায়েও হাত তুলেছে। 2 মাস পর নীলার শাশুড়ি নীলাকে বলল তরকারি গরম করে রাখতে। তো নীলা তরকারি গরম করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। নীলার পড়ে যাওয়ার শব্দ শুনে নীলার শাশুড়ি দৌড়ে গিয়ে দেখে নীলা মাটিতে পড়ে আছে। নীলার শাশুড়ি কোনোরকমভাবে নীলাকে খাটের উপরে শুয়ে দিয়ে নিলয়কে ফোন দিয়ে বলে একটা ডাক্তার নিয়ে আসতে। নিলয় কিছুক্ষণ পর একটা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার নীলাকে ভালো করে দেখে নিলয়কে বলল। কংগ্রাচুলেশনস নিলয়, তুমি বাবা হতে চলেছ। নিলয় কথাটা শুনে অনেক খুশি হয়ে গেল। এর মধ্যে নীলার জ্ঞান ফিরছে। নীলাও কথাটা শুনতে পেল। নীলার ঠোঁটের কোণে এক চিলতেই হাসি ফুটে উঠল। ডাক্তার বলল। ওনাকে দিয়ে কোনো ভারী কাজ করাবেন না।
এই সময় ওনার খেয়াল রাখতে হবে বেশি বেশি। ডাক্তার, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমিও সন্তানের মা, আমি জানি সব কিছুই কখন কি করতে হবে। তা হয়তো ঠিক, তবে আমার যেটা দায়িত্ব সেটা আমাকে বলতে তো হবেই। তবে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়াটা ঠিক হয়নি। ডাক্তার, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। হুম। তারপর ডাক্তারকে নিয়ে নিলয় বাসা থেকে বের হয়ে চলে গেল। নীলা নিজের রুমে শুয়ে থাকে। একটু পরে নীলার শাশুড়ি নীলার রুমে আসলো। নীলা অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছে। তখন নীলার শাশুড়ি নীলার রুমে এসে দেখে নীলা শুয়ে আছে। তুমি এখন শুয়ে আছো, বাসার সব কাজ কে করবে? বাসা যে এত নোংরা হয়ে আছে, এসব কি তোমার বাবার বাড়ির লোক এসে পরিষ্কার করে দিবে নাকি? তারা করে দেবে কেন মা? আসলে মাথাটা এখনো ঘুরছে, তাই শুয়ে আছি। আর নাটক করতে হবে না, তাড়াতাড়ি উঠে সব পরিষ্কার করে নাও। ঠিক আছে মা, আপনি যান, আমি আসছি। তারপর নীলার শাশুড়ি চলে গেল। নীলা এবার উঠে সব কিছু পরিষ্কার করে আবার নিজের রুমে চলে আসে। এমন সময় সব মেয়ে চায় সবার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে। নীলারও মনে সেটাই হচ্ছে, কিন্তু কাউকে বলার সাহস পাচ্ছে না। রাতের খাবার খেয়ে নীলা শুয়ে আছে। এমন সময় নিলয় রুমে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে নিলয় ঘুমিয়ে যায়। নীলা এবার নিলয়ের ফোন হাতে নিয়ে উঠে বেলকনিতে চলে যায়। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। নীলা এবার তার বাবাকে ফোন দিল। অনেকক্ষণ পরে জামশেদ আলী ফোন রিসিভ করলো। মা, কেমন আছিস তুই? বড়লোক পরিবারে বিয়ে দিয়েছেন, ভালো তো থাকবই। আম্মা কই? শুয়ে আছে, কথা বলবি নাকি? হুম, আম্মাকে ডেকে দিন। তারপর জামশেদ আলী তার স্ত্রীকে ডেকে দিল। তারপর নীলা তার মায়ের সাথে কথা বলতে থাকে। নীলা খুশির খবরটা তার মাকে বলে। তিনি শুনে অনেক খুশি হয়ে গেল। কিছুক্ষণ পরে ফোন রেখে দেয় নীলা। এবার নীলার মা নীলার বাবাকে গিয়ে খুশির খবর শোনালে সবাই তো অনেক খুশি। কাল আপনি মিষ্টি নিয়ে যাবেন, নীলাকে কিছুদিনের জন্য আমাদের বাসায় নিয়ে আসবেন। হুম, কাল গিয়ে নীলাকে নিয়ে আসবো আমি। তারপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে নীলা কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে আছে। হালকা হাওয়াতে তার শরীর শীতল হয়ে আসছে। পরিবেশটা খুব ভালোই উপভোগ করছে নীলা। একটু পর নীলা রুমে গিয়ে দেখে নিলয় খাটের উপরে বসে আছে। নিলয় নীলার হাতে ফোন দেখে খুব রেগে যায় আর নীলার হাত থেকে ফোন কেড়ে নিয়ে নেয়। এত রাতে ফোন দিয়ে কার সাথে কথা বললি তুই? সত্যি করে বলবি। নীলা কাঁপা কাঁপা গলায় বলল। মায়ের সাথে কথা বলছিলাম একটু। নিলয় এবার ধমক দিয়ে বলল। মায়ের সাথে কথা বলতে এতক্ষণ সময় লাগে? আমাকে এসব বোঝাস তুই, তাই না? সত্যি করে বল, কার সাথে কথা বললি? সত্যি মায়ের সাথে কথা বলছি, কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তুই আবার মিথ্যা কথা বলিস আমার সাথে? তোর আসলেই চরিত্রের সমস্যা আছে। কি বলছেন আপনি এসব? কি বলছি বুঝতে পারছিস না এখন? তুই আজকের পর আর আমার ফোনে হাত দিবি না, এই বলে দিলাম। এই কথা বলে নিলয় গিয়ে শুয়ে পড়ল। নীলার চোখ বেয়ে পানি পড়তে থাকে। নীলা গিয়ে নিলয়ের পাশে শুয়ে গেল আর শব্দহীন কান্না করতে থাকে। নিলয়ের বলা কথাগুলো নীলার গায়ে কাটার মতো বেঁধে গেল। নীলা কান্না করতে করতে ঘুমিয়ে গেল। নীলা সবসময় সবার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কাজ সেরে নেয়। আজকেও তার ব্যতিক্রম হলো না। নীলা সব কাজ শেষ করে নিলয়কে ডাকতে আসলো। তারপর নিলয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেল। কিছুক্ষণ পরে নীলা রান্না করতে চলে যায়। একটু পরে দরজার কলিং বেলের শব্দ শুনে নীলা দরজা খুলে দেখে নীলার বাবা এসেছে। এবার নীলা তার বাবার পায়ে হাত দিয়ে সালাম করে ওনাকে বাসার ভেতরে নিয়ে আসলো। আব্বা, কেমন আছেন আপনি? আর বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আম্মাকে নিয়ে আসলেন না কেন? কতদিন হয়ে গেল আম্মাকে দেখি না। এমন সময় নীলার শাশুড়ি বলতে বলতে আসলো। কে এসেছে আবার এই সময়? নীলার শাশুড়ির চোখ জামশেদ আলীর উপরে পড়তেই তিনি ভালো মানুষের মতো একটা ঘোমটা দিয়ে দিল আর বলতে থাকলো। কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। জামাই কি আজকে অফিসে চলে গেছে নাকি? একটু আগেই বের হয়েছে। বেআইন,
আমি নীলাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। ঠিক আছে, নিলয় আসলে দুজনকে পাঠিয়ে দেব। নীলামা, তোমার বাবার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। তারপর নীলা কিছু না বলে নাস্তা তৈরি করতে চলে গেল। আচ্ছা, আমার মেয়েটাকে এমন দেখাচ্ছে কেন? মনে হয় খাওয়া দাওয়া করে না ঠিকভাবে। আরে না, মেয়েরা এই সময় এমনই একটু শুকিয়ে যায়, আবার ঠিক হয়ে যাবে। আমার মেয়েটাকে দেখে রাখবেন প্লিজ। ওর কখনো কষ্ট পেতে দিয়েন না। কথাগুলো বলছে আর জামশেদ আলীর চোখ দিয়ে পানি পড়ছে। যতই হোক বাবার মন বলে কথা, বাবা কখনো সন্তানের সামনে কান্না করতে পারে না, আড়ালে গিয়ে কান্না করেন। নীলার শাশুড়ি বলল, বিয়ে সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আর আপনার মেয়ে আমাদের বাড়িতে সুখেই আছে। এমন সময় জামশেদ আলী নীলার আসার শব্দ শুনে নিজের চোখের পানি মুছে ফেলল। তারপর সবাই নাস্তা করে নিল। একটু পর জামশেদ আলী চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। নিলয় এখনো বাসায় আসে নাই। নীলা নিলয়ের অপেক্ষা করে বসে আছে। অনেকক্ষণ পর নিলয় বাসায় আসলো। এত দেরি হলো কেন আজ? এত দেরি তো আপনার হয় না। তোকে কি এখন আমার সব কৈফিয়ত দিতে হবে নাকি? আমার সামনে থেকে সর। এই কথা বলে নীলাকে একটা ধাক্কা দিল জোরে। নীলা ধাক্কা সামলাতে না পেরে খাটের কোণার সাথে বাড়ি খেয়ে মাথা থেকে রক্ত বের হতে থাকে। নীলা কোনো রকমভাবে মাথায় হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু রক্ত বের হতেই থাকে। নীলার কপালের রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। নীলয় সেটা এখনও খেয়াল করেনি। হঠাৎ করে নীলা ধপাস করে ফ্লোরের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। নীলার পড়ে যাওয়ার শব্দ শুনে তাকাতে দেখে নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে আর কপাল থেকে রক্ত পড়ছে। নীলা এবার তাড়াতাড়ি করে নীলাকে কোলে তুলে খাটের উপরে শুয়ে দিয়ে একটা গামছা দিয়ে মাথা বেঁধে দেয়। এবার নীলয় তাড়াতাড়ি করে পকেট থেকে ফোন বের করে ডাক্তারকে কল দিল। তারপর সে তার আম্মুকে ডাক দেয়। নীলার শাশুড়ি এসে দেখে এই অবস্থা। এবার তিনি নীলয়কে বলল, কিরে, এটা কি হলো? নিলয়ের শরীর দিয়ে ঘাম বের হতে থাকে। ঘাম মুছতে মুছতে বলে, আমি নীলাকে রাগের মাথায় একটা ধাক্কা দিয়ে দিয়েছি, তারপর এই অবস্থা। আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। এবার নীলার শাশুড়ি নীলার মাথার পাশে এসে বসে আর নীলাকে ডাকতে থাকে। নীলামা, কথা বলো। নীলার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। একটু পরে ডাক্তার চলে আসে। তারপর ডাক্তার ভালো করে মাথা ব্যান্ডেজ করে দেয়। একটু পরে নীলার জ্ঞান ফিরে আসে। ডাক্তার নীলাকে প্রশ্ন করলো। এসব কি করে হলো? নীলা পাশে তাকিয়ে দেখে নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসলে পা স্লিপ করে পড়ে মাথায় আঘাত লেগেছে। নীলার কথা শুনে এবার নিলয় নীলার মুখের দিকে তাকিয়ে রইল। আপনাকে না বলছি সাবধানে থাকতে এই সময়? দেখুন, এতে বাচ্চার সমস্যা হতে পারে। কিছু হবে না, সমস্যা নেই। এবার থেকে দেখে চলাফেরা করবেন আর ওষুধগুলো টাইম মতো খাবেন। তারপর ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পরে নীলার শাশুড়ি নীলার রুমে এসে দেখে নীলা শুয়ে আছে। এবার তিনি নীলাকে ডেকে ঘুম থেকে উঠালো। মা, কিছু লাগবে? রাতের খাবার তো এখনই তৈরি করা হলো না, রাতে কি খাবে সবাই? আচ্ছা মা, আমি রান্না করে দিচ্ছি, আপনি যান। এইদিকে নিলয় বেলকনিতে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু সেও কিছু বলছে না। নিলয় ইচ্ছে করলেই অনেক কিছুই বলতে পারে, কিন্তু সে দাঁড়িয়ে শুধুই দেখে যাচ্ছে। নীলার শাশুড়ি নীলার রুম থেকে বের হয়ে চলে গেল। একটু পরে নীলা অসুস্থ শরীর নিয়ে রান্না করতে চলে যায়। রাতের খাবার রেডি করে সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। নীলা নিজের খাবার খেতে বসলো, কিন্তু মাথা ব্যথার কারণে সে খাবার খেতে পারছে না। নীলা সামান্য খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। রুমের ভেতরে গিয়ে দেখে নিলয় ঘুমিয়ে পড়ছে। এবার নীলা নিলয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। ঘুমানোর সাথে সাথে ঘুমের দেশে হারিয়ে যায় নীলা। মধ্যরাতে কারো হঠাৎ করে নিলয়ের ঘুম ভেঙে যায় কারো গোঙানির শব্দে। নিলয় ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখে নীলা কেমন করছে। এবার নিলয় নীলার কপালে হাত দিয়ে দেখে নীলার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। নিলয় নীলাকে এমন অবস্থায় দেখে খুব মায়া হলো। নিলয় কি করবে বুঝতে পারছে না। নিলয় এবার তার মায়ের রুমে গিয়ে তার মাকে ডাক দিয়ে বলল, মা,
নীলার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। কি করব? একটু আসো তো প্লিজ। আরে একটু তো জ্বর আসছে, এমনই ঠিক হয়ে যাবে। তুই ঘুমিয়ে যা, সকালে ওষুধ এনে খাইয়ে দিস জ্বর না কমলে। আমাকে ঘুমাতে দে, আমার খুব ঘুম পাচ্ছে। এই কথা বলে নিলয়ের মা আবার শুয়ে পড়ল। তারপর নিলয় আবার নিজের রুমে চলে গেল। নিলয় শুয়ে পড়ল আবার, কিন্তু নিলয় ঘুমাতে পারছে না নীলার গোঙানির শব্দে। এবার নিলয় নীলার দিকে নিজের কান এগিয়ে দিয়ে শোনার চেষ্টা করলো নীলা কি বলছে। নীলার মুখ থেকে কিছু কথা বের হচ্ছে। ও আম্মা, তুমি কোথায়? ও মা, তোমরা কেন আমাকে বিয়ে দিয়ে দিলে? আমি তো আর পারছি না মা, তোমরা আমাকে নিয়ে যাও এখান থেকে। নিলয় বুঝতে পারল নীলার খুব কষ্ট হচ্ছে। নিলয় এবার নীলার কপাল মুছে দিতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। এবার নিলয় নীলাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালে নিলয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যায় না খেয়ে। ঘড়িতে ঠিক 10টা বাজে। তখন নীলার শাশুড়ি ঘুম থেকে উঠে নাস্তা টেবিলে গিয়ে দেখে কিছুই তৈরি হয়নি আজ। নীলার শাশুড়ি তো রেগে গিয়ে নীলার রুমে দিকে চলে গেল। নীলার রুমে গিয়ে দেখে নীলা এখনও ঘুমিয়ে আছে। এই যে নবাবজাদি, এত বেলা অবধি শুয়ে থাকলে বাসার সব কাজ কে করবে? রান্না বান্না কে করবে? আমার ছেলেটা যে না খেয়ে অফিসে চলে গেছে, সেই খেয়াল কি আছে? আসলে মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি বিছানা থেকে উঠতে পারছি না। আজকে আপনি একটু কষ্ট করে রান্নাটা বসিয়ে দিন। কি? আমি কি তোমার চাকর নাকি যে আমাকে হুকুম দিচ্ছ? আমি আপনাকে কখন হুকুম দিলাম মা? বলছি আপনি একটু কষ্ট করে বসিয়ে দিন, আমার শরীরটা তেমন একটা ভালো না, তাই। আমার ছেলে বাসায় আসুক, তারপরে এটার বিচার হবে। এখন এসব অভিনয় বাদ দিয়ে রান্না বসাও, আমাকে নাস্তা বানিয়ে দাও, আমার খিদে পেয়েছে অনেক। আমি আমার রুমে যাচ্ছি, নাস্তা বানিয়ে আমার রুমে নিয়ে আসবে। আচ্ছা মা। তারপর উনি নিজের রুমে চলে গেল। এবার নীলা জ্বর নিয়ে নাস্তা তৈরি করতে গেল। নীলার শরীর কাঁপছে জ্বরের কারণে। অনেক কষ্ট করে নাস্তা বানিয়ে নিয়ে গেল তার শাশুড়ির রুমে। তারপর নীলা তার শাশুড়িকে নাস্তা দিল। উনি খাবার মুখে দিয়ে আবার বের করে ফেলে দিল আর বলতে থাকে, এসব কি কোনো খাবার? এসব খাবার কোনো মানুষ খায় নাকি? কি হয়েছে মা, খাবারে কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে কি? আমাদের কি ঘরে কি লবণ নাই নাকি? একটুও তো মনে হয় লবণ দাওনি। আসলে মা জ্বরের মুখে কিছু বুঝতে পারিনি, তাই সমস্যা হয়েছে। আচ্ছা, আমি আবার নাস্তা বানিয়ে দিচ্ছি। এই কথা বলে নীলা আবার নতুন করে নাস্তা বানিয়ে তার শাশুড়িকে দিল। এবার তিনি নাস্তা করে শুয়ে পড়ল। নীলা অনেক কষ্ট করে বাসার সব কাজ শেষ করলো। কাজ শেষ করে নিজের রুমে চলে গেল। দুপুর হতেই নীলার জ্বর আরও বেড়ে গেছে। নীলা এবার তার শাশুড়ির রুমে গিয়ে বলল নিলয়কে একটা ফোন দিতে। ফোন দিয়ে যেন বলে নীলার জন্য কিছু ওষুধ নিয়ে আসতে। সন্ধ্যার পরে নিলয় বাসায় ফিরে আসলো, সাথে করে নীলার জন্য ওষুধ নিয়ে আসছে। নিলয় নিজের হাতে নীলাকে ওষুধ খাইয়ে দিল। একটু পরে নিলয়ের মা নিলয়ের রুমে আসে। নিলয়, কি করিস তুই? কিছু না। তুমি কি কিছু বলবে? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আগে বল, আমি কি তোর বাড়ির কাজের চাকর নাকি? কাজের চাকর হতে যাবে কেন তুমি? কি হয়েছে সেটা বলো। সকালে তোর বউকে বলছি নাস্তা বানিয়ে দিতে, সে উল্টো আমাকে হুকুম দিয়ে বলে আমি যেন নিজের নাস্তা নিজে বানিয়ে খাই, সে নাস্তা বানিয়ে দিতে পারবে না। এই কথা বলে ঢং করে কান্না করে দিল। এটা দেখে নিলয়ের রাগ উঠে গেল। নিলয় রাগ করে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে গেল। একটু পরে নীলার শাশুড়িও বের হয়ে চলে গেল। নীলার শাশুড়ি এসব বলার কারণটা ক্লিয়ার করি। তো চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। নিলয় যখন বাসায় ঢুকছে তখন নীলার হাতে কিছু খাবার আর ওষুধ ছিল, যেগুলো নীলার জন্য আনা হয়েছে। এগুলো নিয়ে আসতে নীলার মা দেখে ফেলে আর নীলার পেছনে আসতে থাকে আর আড়াল থেকে সব দেখে। নীলা ওঠো, তোমার জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে আসছি। আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে তোমাকে। এবার নিলয় নীলাকে যত্ন করে উঠে বসালো আর নিজ হাতে খাবার খাইয়ে দিতে থাকে।
এসব নিলয়ের মা আড়াল থেকে দেখতে পাচ্ছে। তার খুব হিংসে হতে থাকে। এবার নিলয় নীলাকে যত্ন করে খাইয়ে দেয়। তারপর ওষুধ খাইয়ে দিয়ে নীলার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর নীলাকে ঘুমাতে বলে। নীলার প্রতি নীলার ভালোবাসাটা যেন নিলয়ের মায়ের সহ্য হচ্ছে না। এবার উনি নীলার রুমে চলে আসে। তারপরে সব তো আপনারা জানেন। এবার বাস্তবে ফিরে আসি। রাত প্রায় 12টা বাজে, কিন্তু নিলয় এখনও বাসায় ফিরে আসলো না। কই গেল নিলয়? নীলা অসুস্থ শরীর নিয়ে নিলয়ের অপেক্ষা করে বসে আছে, কিন্তু নীলার কোনো খোঁজ নেই। এবার নীলা তার শাশুড়ির রুমে গিয়ে বলে নিলয়কে একটা কল দিতে। তারপর তিনি নিলয়কে কয়েকবার কল দিল, কিন্তু কল রিসিভ হচ্ছিল না। আরও কয়েকবার কল দেয়, তাও সেম অবস্থা। এইদিকে নীলা খুব ভয় পাচ্ছে। এবার নীলার শাশুড়ি নীলাকে বলল, তোমার জন্য আজ আমার ছেলে বাড়ি থেকে চলে গেছে রাগ করে। যদি আমার ছেলে কিছু হয়ে যায়, দেখবে আমি তোমার কি হাল করি। নীলা চুপ হয়ে দাঁড়িয়ে শুধু চোখের পানি ফেলছে। বিনা দোষে মেয়েটাকে অনেক কথা শুনতে হয়। নীলার শাশুড়ি আবার বলল, নাকি কান্না করতে হবে না, আমার সামনে থেকে তুমি যাও। নীলা কিছু না বলে নিজের রুমে চলে যায় আর কান্না করতে থাকে। একটু পরে দরজার শব্দ শুনে সবার রুম থেকে বের হয়ে দেখে নিলয় বাসায় ফিরে আসছে। নিলয়ের মা নিলয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা, এতক্ষণ তুই কই ছিলে? তোকে ফোন দিচ্ছি, ফোনও ধরিস নাই। নিলয় কিছু না বলে নিজের রুমে চলে যায়। নীলা নিলয়কে জিজ্ঞেস করলো, আপনি কোথায় চলে গিয়েছিলেন? যেখানে ইচ্ছা গেছি। আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। খাবার খাবেন না আপনি? না, খাবো না, খিদে নেই আমার। না খেলে আপনার শরীর খারাপ করবে। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। এই কথা বলে নীলা নীলয়ের জন্য খাবার নিয়ে আসতে চলে যায়। একটু পরে নীলয়ের জন্য খাবার নিয়ে নিলয়ের সামনে দিতেই নিলয় খাবার ছুঁড়ে ফেলে দেয়। রাগী কণ্ঠে নীলাকে বলতে থাকে, তুই কি আমার বাংলা কথা বুঝিস না নাকি? বলছি না খাবো না, আবার খাবার নিয়ে আসতে গেলি কেন? নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয় আবার বলল, আমাকে বিরক্ত করবি না, বলে দিলাম। আমি আমার মতো চলবো, কোনো কিছুতেই আমার উপরে কথা বলতে আসলে ভালো হবে না। আমি এখন ঘুমাবো। এই কথা বলে নিলয় অন্যদিকে ফিরে ঘুমিয়ে যায়। এবার পড়ে যাওয়া খাবারগুলো তুলে জায়গাটা পরিষ্কার করে নীলাও শুয়ে যায়। দেখতে দেখতে আর 5 মাস কেটে যায়। এই 5 মাসে অনেক অত্যাচার সহ্য করেছে নীলা। নীলার পেটের সন্তান ধীরে ধীরে বেড়ে উঠছে। 5 মাস পর নীলার এখন কাজ করতেও কষ্ট হয়। তারপরও নীলাকে দিয়ে সব কাজ করায়। নীলয় অফিস থেকে এসে দেখে নীলা রুমে নেই। নিলয় কয়েকবার নীলার নাম ধরে ডাকলো, কিন্তু নীলার কোনো শব্দ না পেয়ে নিলয় রুম থেকে বের হয়ে পুরো বাড়ি খুঁজতে থাকে। একটা সময় নিলয় ছাদের উপরে গিয়ে দেখে নীলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে। তুই ছাদের উপরে দাঁড়িয়ে কি করিস? তোকে আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি না? বাতাসটা খুব ভালো লাগছে, তাই এসে দাঁড়িয়ে রইলাম। আপনি কখন আসলেন? দেখ, তুই এভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আমার সন্তানের সমস্যা হয়ে যাবে। আমার সন্তানের যদি কিছু হয় তখন দেখিস। তুই মরে যা দরকার হলে, আমার সন্তানের যেন কোনো সমস্যা না হয়। এই কথা বলে নিলয় আবার চলে গেল। একটু পরে নীলা নিজের রুমে চলে গেল। খাবার খেয়ে নিজের রুমে শুয়ে গেল। এইভাবে কেটে গেল আরও কয়েক মাস। নীলা এখন 9 মাসের গর্ভবতী। 9 মাসের বাচ্চা পেটে রেখে এখনও দিনের পর দিন নীলাকে একটা কাজের মেয়ের মতো থাকতে হচ্ছে। যে মেয়েকে রেস্টে থাকার দরকার, সেই মেয়েকে দিয়ে বাসার সব কাজ করাচ্ছে। ঘর ঝাড়ু দেওয়া শুরু করে সব কাজ করতে হচ্ছে। আজকে নীলার শরীর আগের থেকে বেশি খারাপ হয়ে গেছে। অন্য ঘর থেকে নীলার শাশুড়ি নীলাকে ডাক দিয়ে বলল, জামা কাপড় ভিজিয়ে রাখা আছে, ওই সব যেন ধুয়ে দেয়। তারপর নীলা জামা কাপড় ধুতে গিয়ে বসতেও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কী বা করার আছে। তাকে কষ্ট পেলেও সব কাজ করতে হবে। এবার নীলা সব জামা কাপড় ধুয়ে সে ছাদের উপরে গিয়ে জামা কাপড় রোদে দিয়ে নিজের রুমে চলে আসে। দেখতে দেখতে বিকেল হয়ে আসে। আকাশে আবার মেঘ জমেছে।
আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। এবার নীলার শাশুড়ি নীলার রুমে আসলো। বৌমা, তুমি এখনো শুয়ে আছো? আকাশের অবস্থা দেখছো? একটু পরেই তো বৃষ্টি নামবে মনে হচ্ছে। জামা কাপড় এসব তো নিয়ে আসতে হবে নাকি? মা, আমার শরীর আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে। মাথাটাও কেমন যেন ঘুরছে। এমন ভাব করছো মনে হয় আমি সন্তান জন্ম দেইনি কখনো। এসব বাদ দিয়ে জামা কাপড় নিয়ে আসো, না হলে সব ভিজে যাবে। এবার নীলা উঠে ছাদের উপরে গিয়ে সব জামা কাপড় নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মাথা ঘুরে পা স্লিপ করে একটা চিৎকার দিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়। নীলার চিৎকার শুনে নীলার শাশুড়ি এসে দেখে নীলা ফ্লোরের উপরে গোড়াগড়ি খাচ্ছে আর মাগো বলে চিৎকার দিচ্ছে। বৌমা, কি হয়েছে তোমার? নীলা কিছু না বলে কান্না করেই যাচ্ছে পেটে হাত দিয়ে। এবার নীলার শাশুড়ি দৌড়ে গিয়ে নিলয়কে কল দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। নীলার এমন অবস্থা দেখে নীলার শাশুড়ি অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নিলয় বাসায় চলে আসে। এসে দেখে নীলা পেটে হাত দিয়ে কান্না করছে। নীলা শাশুড়ি নীলার পাশে বসে আছে আর নীলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীলা, কি হয়েছে তোমার? বেশি কষ্ট হচ্ছে নাকি তোমার? নীলা নিজের ঠোঁটে ঠোঁট চাপ দিয়ে পেটের উপরে হাত দিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। এবার নীলার মা বলল, বাবা, তুই হাসপাতালে ফোন দিয়ে বল একটা অ্যাম্বুলেন্স পাঠাতে। নিলয় সাথে সাথে ফোন দিল। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি তাদের বাসার সামনে চলে আসে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। নিলয় নীলাকে কোলে তুলে অ্যাম্বুলেন্সের মধ্যে নীলাকে শুয়ে দিল। নিলয় আর নিলয়ের মা অ্যাম্বুলেন্সের মধ্যে উঠে বসে। নীলার ব্যথা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। নীলা ব্যথার যন্ত্রণায় মামা বলে চিৎকার দিচ্ছে। নিলয় এবার নীলার মাথায় হাত রাখলো আর এক হাত দিয়ে নীলার হাত শক্ত করে ধরে রাখে। নীলা, আর একটু অপেক্ষা করো, আমরা পৌঁছে গেছি, সব ঠিক হয়ে যাবে। আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যে তারা হাসপাতালে পৌঁছে যায়। তারপর নীলাকে একটা কেবিনে শিফট করা হলো। তারপর ডাক্তার ভিতরে ঢুকে সবাইকে বাইরে পাঠিয়ে দিল। ডাক্তার নীলাকে দেখে বাইরে আসে। তারপর নিলয় আর তার মা ডাক্তারের সামনে এসে জিজ্ঞেস করে। ডাক্তার, রোগীর কি অবস্থা বুঝলেন? ডাক্তার নিলয়কে উদ্দেশ্য করে বলল, আপনি রোগীর কি হন? আমি রোগীর হাজব্যান্ড। ও আই সি। রোগীর এই অবস্থা কি করে হলো? ছাদের উপর থেকে জামা আনতে গিয়ে পা স্লিপ করে সিঁড়ি থেকে পড়ে গেছে। ডাক্তার কথাটা শুনে রেগে গিয়ে বলল, আপনারা কেমন মানুষ, হ্যাঁ? আপনারা কি মেয়েটার দিকে খেয়াল রাখতে পারেন নাই? আর মেয়েটার যে অবস্থা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে মেয়েটাকে দিয়ে আপনারা অনেক খাটান। মেয়েটার শরীর পুরো দুর্বল। এবার নিলয়কে ডাক্তার বলল, আপনি কেমন হাসবেন্ড যে নিজের স্ত্রীর খেয়াল রাখতে পারেন না? ডাক্তারের কথা শুনে নিলয় আর নিলয়ের মা মাথা নিচু হয়ে গেল। ডাক্তার আবার বলল, রোগীর অবস্থা খুব খারাপ। বাচ্চার অবস্থা তেমন একটা ভালো না। যা করার তাড়াতাড়ি করতে হবে। এই কথা বলে ডাক্তার চলে গেল। এর মধ্যে নীলার বাসায় ফোন দিয়ে বলে দিয়েছে নীলাকে হাসপাতালে নিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে নীলার আব্বা আম্মা চলে আসে হাসপাতালে। এসে দেখে নিলয় আর নিলয়ের মা বসে আছে। নীলার আম্মা নিলয়ের কাছে এসে বলতে থাকে, বাবা, আমার মেয়েটা কেমন আছে? ডাক্তার দেখছে। বাবা, নীলার তো মাত্র 9 মাস হলো, তাহলে এত তাড়াতাড়ি ব্যথা কিভাবে শুরু হয়ে গেছে? ও কি আঘাত পেয়েছে কোনোভাবে? তারপর নিলয় নীলার আম্মাকে সব বলল। নীলার আম্মা এসব শুনে কান্না করে দিল। জামশেদ আলী তার স্ত্রীকে সান্ত্বনা দিতে এসে বলল, কান্না করো না, নীলার কিচ্ছু হবে না। আপনি চুপ থাকেন। আপনার জন্য এত কিছু হয়েছে, আজ আমার মেয়েটা মরতে বসেছে। আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, আপনাকে আমি ছাড়ব না। জামশেদ আলীর মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। তিনি তো নীলার ভালোর জন্য বিয়ে দিয়েছেন। একটু পরে ডাক্তার আসলো আবার। সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেল। ডাক্তার, ডাক্তার, আমার মেয়ের এখন কি অবস্থা? অবস্থা অনেক খারাপ। একে তো বয়সে অনেক কম, আবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাচ্চা আঘাত পেয়েছে। এখন আমাদের হাতে একটা রাস্তা আছে, হয়তো বাচ্চাকে বাঁচানো যাবে, না হয় বাচ্চার মাকে। এখন আপনারা বলুন। ডাক্তার, আপনি আমার স্ত্রীকে বাঁচিয়ে দেন প্লিজ। আমার বাচ্চার দরকার নেই। আমি আপনার কাছে হাত জোড় করছি।
আমি ওর সাথে অনেক অন্যায় করছি, ওকে আমি অনেক অবহেলা করেছি। প্লিজ ডাক্তার, ওকে আপনি বাঁচিয়ে দিন। ঠিক আছে, আমরা চেষ্টা করব। আমরা দুজনকেই বাঁচানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। আমরা আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করব। এই কথা বলে ডাক্তার নীলার কেবিনে চলে গেল। নীলা ডাক্তারকে বলল, ডাক্তার, আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা বলুন? আমি সব শুনেছি আপনাদের কথা। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন। আমার যা হওয়ার হবে, আমাকে নিয়ে চিন্তা করবেন না। কিন্তু আপনার হাজবেন্ড তো বললো উনি আপনাকে চাই, বাচ্চাকে নয়। ডাক্তার, আমি আপনার পায়ে পড়ি, আমার কথাটা রাখুন প্লিজ। আমার হাজবেন্ড বাচ্চা খুব পছন্দ করেন। আমি চাই না আমার জন্য তার সন্তানের কিছু হয়ে যাক। আর আপনি আমাকে একটা কাগজ আর কলম দেবেন প্লিজ। কাগজ কলম দিয়ে কি করবেন আপনি? দরকার আছে। ঠিক আছে, দিচ্ছি আমি। ডাক্তার, আর একটা কথা, বলুন, কি কথা? আপনি কিন্তু কাউকে কিছু বলবেন না। আমি যে বলেছি বাচ্চাকে বাঁচিয়ে দেওয়ার কথা, প্লিজ ডাক্তার, কাউকে বলবেন না আপনি। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপর ডাক্তার নীলাকে একটা কাগজ আর কলম ধরিয়ে দিয়ে বের হয়ে চলে গেল। তারপর নীলা লেখা শুরু করে দিল। কিছুক্ষণ পরে একটা নার্স বের হয়ে সবাইকে বলতে থাকে, রোগী আপনাদের সাথে দেখা করতে চায়। একজন একজন করে ভেতরে যান আপনারা। জামশেদ আলী আগে ভিতরে গেল। ভিতরে গিয়ে নীলার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মা তুই চিন্তা করিস না, তুই ঠিক হয়ে যাবি, দেখবি তোর কিচ্ছু হবে না মা। আব্বা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আর বাবা, একটি কথা, আমি যদি মরে যাই তাহলে আমার মাথায় একবার হাত বুলিয়ে দিও। আর হ্যাঁ, আমার ছোট বোন মিতুকে আমার মতো এত তাড়াতাড়ি বিয়ে দিও না, ওকে পড়াশোনা করতে দিও আব্বা, না হলে আমার মতো তুমি আর একটা মেয়েকেও হারাবে অল্প বয়সে। মা তুই এসব কি বলছিস? চুপ কর, তোর কিচ্ছু হবে না মা, তুই ঠিক হয়ে যাবি। আমি সব জানি আব্বা, আমার একটাই কষ্ট, একটা বার নিজের বাবার বাড়ি থেকে ঘুরে আসতে পারলাম না। মা তুই সুস্থ হয়ে রে, তোকে আর আমি ওই বাড়িতে ফিরে যেতে দেবো না, কখনো না। নীলা জামশেদ আলীর কথা শুনে একটা মুচকি হাসি দিল। তারপর নীলা তার এক হাত দিয়ে জামশেদ আলীর চোখের পানি মুছিয়ে দিল। তারপর জামশেদ আলী নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বের হয়ে চলে গেল। একটু পরে নীলার মা নীলার কেবিনে ঢুকে নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নীলা তার মাকে বলল, আম্মা, কান্না করছো কেন? আমি কি মরে গেছি নাকি? তোমরা সবাই তো এটাই চাইছিলে, তাই না? সেই জন্য তো আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে। এখন কান্না করছো কেন? মারে, তুই এভাবে কথা বলিস না, আমার যে খুব কষ্ট হয়। তোমাদের তো খুশি হওয়ার কথা, তাহলে কষ্ট কেন পাচ্ছ মা? চুপ কর তুই, তোর কোনো কিছুই হবে না, তুই ঠিক হয়ে যাবি। তারপর আরও কিছুক্ষণ নীলাকে সান্ত্বনা দিয়ে নীলার কপালে একটা চুমু দিয়ে বের হয়ে যাবে এমন সময় নীলা পেছন থেকে ডাক দিল, আম্মা শোনো, বল। মিতু আর জিসান আসে নাই? ওদের দেখতে ইচ্ছে করছে খুব, একটু ভিতরে নিয়ে আসবে? আচ্ছা, নিয়ে আসছি। তারপর নীলা মা জিসান আর মিতুকে নিয়ে আসলো। নীলা তার দুই ভাই বোনের গালে চুমু খেয়ে বলল, তোরা সব সময় আম্মা আব্বার কথা শুনিস, কখনো ওদের কথার অবাধ্য হোস না, আর তাদের দেখে রাখিস তোরা। একটু পরে নীলার শাশুড়ি আসলো। তার চোখে পানি টলমলো করছে, তবে আজ চোখের পানিটা দেখানো না। তিনি নীলার পাশে বসে, বৌমা, কেমন আছো তুমি? ভালো আছি মা। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমার সাথে সব সময় খারাপ আচরণ করছি, তোমার সাথে কখনো ভালোভাবে কথাও বলিনি। আজ তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে শুধুই আমার জন্য। আমি যদি তোমাকে দিয়ে এসব কাজ না করাতাম তাহলে আজ তোমার সাথে এমন কিছুই হতো না। আমি ভুলেই গিয়েছিলাম যে আমিও সন্তানের মা। আমি ভুলে গিয়েছিলাম একটা মেয়ের সন্তান পেটে রেখে কাজ করতে কতটা কষ্ট হয়। আমি তোমাকে দিয়ে অনেক কাজ করাইছি, তোমার যত্ন নেওয়ার বদলে তোমাকে দিয়ে একটা কাজের মেয়ের মতো খাটিয়েছি। আমাকে তুমি মাফ করে দিও মা। মা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনি আমার গুরুজন, আমার জন্য দোয়া করবেন। আর মা, আর একটা কথা, আমি যদি মরে যাই
আপনার ছেলেকে আর একটা বিয়ে করাবেন, আর সেই বউয়ের সাথে এমন আচরণ করবেন না। সবাই আমার মতো হবে না। বৌমা, তুমি এসব কি বলছো? ডাক্তার বলছে তোমার কিছুই হবে না, তুমি আবার আমাদের মাঝে আগের মতো ফিরে আসবে। আমি আর তোমাকে কোনো দিন কাজ করাবো না, সব সময় নিজের মেয়ের মতো রাখবো। অনেক দেরি হয়ে গেছে মা, আমার সময় খুব কম। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে চাইবো তোমাকে, আল্লাহ তোমাকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। তারপর নীলার শাশুড়িও বের হয়ে চলে গেল। নিলয় দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের মা নিলয়কে বলল। বাবা যা, বৌমা তোকে ডাকছে। নিলয় নিজের চোখের পানি মুছে নীলার কেবিনের ভেতরে ঢুকে নীলার দিকে তাকিয়ে আবার নিজের চোখ সরিয়ে নিল। নিলয় কিছুতেই নীলার চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। নিজের কাছে নিজেকেই আজ খুব অপরাধী মনে হচ্ছে। এবার নিলয় নীলার দিকে এগিয়ে যেতে থাকলো। নীলার পাশে চুপ করে বসে রইল নিলয়। নীলা এবার নিলয়কে বলল। কিচ্ছু বলবেন না আপনি, আজকে শেষবারের মতো আমাকে বকা দিন, আর হয়তো কখনো আমাকে বকতে পারবেন না। নীলা, কি বলছো সব তুমি? তোমার কিচ্ছু হতে দেব না আমি। আমাকে তুমি ক্ষমা করে দিও নীলা। আমি যদি তোমার পাশে থাকতাম আজ, তাহলে তোমাকে এত কষ্ট পেতে হতো না। আমি তো তোমাকে সব সময় অবহেলা করে গেছি, কখনো ভালোবাসতে পারি নাই, শুধু তোমাকে ব্যবহার করে গেছি। আজ নিজের কাজে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কেন আপনি নিজেকে অপরাধী মনে করছেন? আমার ভাগ্য খারাপ ছিল, এতে আপনার কি দোষ ছিল? নীলা, আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আপনি কেন আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করছেন? আপনার উপরে আমার কোনো রাগ অভিমান নেই, আমার শুধু একটাই কষ্ট, কখনো আপনার বুকে মাথা রেখে ঘুমাতে পারলাম না। আমি যদি মরে যাই, আমাকে একবার আপনার বুকে জড়িয়ে নিন প্লিজ। নীলা, এসব কি কথা বলছো তুমি? বলছি না কিচ্ছু হবে না তোমার। আমি তো আছি। আমি তোমাকে আমার বুকে আগলে রাখবো সারা জীবন। আমাকে একটু আপনার বুকে জড়িয়ে নেবেন প্লিজ। এবার নিলয় নীলাকে একটা টান দিয়ে নিজের বুকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ এইভাবে থাকার পরে নিলয় নীলাকে আস্তে করে শুয়ে দিল। নীলার অপারেশনের টাইম ঠিক করা হয়ে গেছে। রাত 9টায় নীলার অপারেশন শুরু হবে। ডাক্তার একটা কাগজ নিয়ে সবার সামনে আসে, সবার থেকে সিগনেচার নিচ্ছে। নিলয় ডাক্তারকে বলল। ডাক্তার, দেখবেন কারোর যেন কোনো ক্ষতি না হয় প্লিজ। আমরা আমাদের মতো চেষ্টা করব। মা ও বাচ্চা দুজনেই ঝুঁকিতে আছে, আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো। তারপর ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পরে ঘড়িতে 9টা বাজতেই ডাক্তার অপারেশন রুমে গিয়ে অপারেশন শুরু করে দিল। বাকি সবাই অপারেশনের রুমের সামনে দাঁড়িয়ে আছে। নিলয় দেয়ালে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখনও কোনো খবর আসলো না। সবার চিন্তা বেড়েই যাচ্ছে। তারপর অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। নিলয় ডাক্তারকে বের হতে দেখে তাড়াতাড়ি ডাক্তারের কাছে ছুটে চলে আসলো। ডাক্তার, নীলা ঠিক আছে তো? ডাক্তার কিছু না বলে চুপচাপ করে দাঁড়িয়ে আছে। ডাক্তার, কিছু তো একটা বলুন, চুপ করে থাকবেন না প্লিজ। সরি, শি ইজ ডেড। আই এম সরি, আই কুড নট সেভ ইউর ওয়াইফ ডিসপাইট মেনি অ্যাটেম্পটস। ডাক্তারের কথা শুনে নিলয় ধপাস করে ফ্লোরের উপরে বসে গেছে, মাথায় হাত দিয়ে। ডাক্তার আবার বলল। আমরা অনেক চেষ্টা করছি মা ও সন্তানকে বাঁচিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারলাম না। বাচ্চা সুস্থ আছে, কিন্তু বাচ্চার মা, আই এম সরি। এই কথা বলে ডাক্তার চলে গেল। সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর নীলার আম্মা জামশেদ আলীকে জড়িয়ে ধরে কান্না করছে। নিলয় নিশ্চুপ হয়ে বসে আছে। নিলয়ের মা নিলয়ের মাথায় হাত রাখতেই একটা ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল। নিলয়ের মা এবার বলল। বাবা তুই শক্ত হ, তুই এমন করিস না। নিলয় এবার রাগী চোখে তার মায়ের দিকে তাকিয়ে বলল। সব কিছুই তোমার জন্য হয়েছে। তোমাকে মা বলে ডাকতেও আজ আমার ঘৃণা হচ্ছে। আজ নীলা আমাদের মাঝে থাকতো শুধুই তোমার জন্য। আজ আমি নীলাকে হারিয়ে ফেলেছি। নিলয়ের মা নিলয়ের মুখে এসব শুনে কান্না করে দিচ্ছে আর বলছে। বাবা, তুই ঠিকই বলেছিলি, আমার জন্যই মেয়েটা আজ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা।
কিছুক্ষণ পরে নীলার লাশ আর বাচ্চা নিয়ে সবার সামনে আসলো। নীলার লাশের পাশে রাখা হয়েছে নীলার বাচ্চা। বাচ্চাটা খুব কান্না করছে। বাচ্চাটার ভাগ্য এতই খারাপ যে জন্মের পর মায়ের দুধও তার কপালে জোটেনি। বাচ্চাটা কান্না করেই যাচ্ছে। নীলার মা দৌড়ে এসে নীলার লাশের সামনে দাঁড়ালো। নীলার লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এবার নীলার মা নীলার মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সবার চোখ থেকে পানি বের হচ্ছে। একটু পরে ডাক্তার এসে বলল, আপনাদের জন্য একটা চিঠি দিয়ে গেছে উনি। তারপর ডাক্তার চিঠিটা নিলয়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। নিলয় চিঠিটা খুলে পড়তে শুরু করে দিল। চিঠি। আসসালামু আলাইকুম। আমি জানি তোমরা যখন এই চিঠিটা পাবে তখন হয়তো আমি আর থাকবো না, তোমাদের ছেড়ে চলে যাব না ফেরার দেশে। তবে তোমরা কষ্ট পেও না, আমি ভালোই থাকবো। আমার জন্য কারোর কান্না করতে হবে না। আব্বা, মনে আছে আমি তোমাকে আমার বিয়ের সময় কি বলেছিলাম? হয়তো মনে আছে। বলেছিলাম আমাকে এই বিয়ে দিও না, আমি মরে যাব। দেখো, ঠিক তাই হয়েছে। আব্বা, তুমি এখন কান্না করছো কেন? একদম কান্না করবে না। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিও। আর একটা কথা, আমার ছোট্ট ভাই বোনদের দেখে রেখো। আম্মার খেয়াল রাখবেন। আম্মা, মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম খিদে লাগলেই কান্না করতাম, আর তুমি আমার কান্না থামাতে অনেক কিছুই করতে। আমার বিয়ের দিন আমি তোমার দিকে তাকিয়ে অনেক কান্না করেছি, কিন্তু তুমি তখন আমার কান্না থামাতে আসলে না। জানো আম্মা, তখন আমার অনেক কষ্ট হয়েছিল। ভালো থেকো তুমি আম্মা। মা, আপনাকে আমি আমার নিজের মায়ের মতো সম্মান করতাম, নিজের মা মনে করতাম, কখনো শাশুড়ি মনে করিনি। আমার সব কিছুই আমি মুখ বুঝে সহ্য করতাম। জানেন মা, আজ না আমার খুব ভালো লাগছে। আজ থেকে আমাকে আর কোনো কষ্ট পেতে হবে না। চলে যাচ্ছি সবার থেকে আমি অনেক দূরে। মা, আপনার জন্য আমার সন্তানকে রেখে যাচ্ছি। আমার মতো করে আমার সন্তানকে অবহেলা করবেন না, ওকে দেখে রাখবেন। ভালো থাকবেন মা। এবার নীলা তার স্বামীকে উদ্দেশ্য করে লিখল, আপনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি লাম। আপনার দেয়া কষ্টগুলো আমার কাছে কখনো কষ্ট মনে হয়নি। আমার একটাই আফসোস, আপনার বুকে মাথা রেখে আমি কখনো ঘুমোতে পারিনি। আপনাকে কখনো বলা হয়নি ভালোবাসি আপনাকে, খুব খুব ভালোবাসি। বাচ্চা আপনার খুব পছন্দ, তাই না? বাচ্চাকে রেখে গেলাম। আমার সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, ওকে কখনো কষ্ট পেতে দেবেন না প্লিজ। ওকে কখনো অবহেলা স্বীকার করবেন না। অবহেলাটা সত্যি অনেক কষ্টের, যে কষ্ট আমি প্রতিনিয়ত পেয়েছি। আপনি কি কান্না করছেন? জানি তো, কান্না করবেন না, কারণ আমি তো কেউ না। একটি বার কি আমাকে বুকে জড়িয়ে নেবেন প্লিজ? একটি বার আপনার বুকে জড়িয়ে নিন আমাকে। কি হলো, নেবেন না? ওকে, নিতে হবে না। ভালো থাকবেন আপনিও। ইতি, সবার আপদ, নীলা। নিলয় চিঠিটা পড়ে শেষ করে নীলাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, নীলা, এইভাবে আমাকে একা করে দিয়ে চলে যেতে পারলে? তোমাকে ভালোবাসার জন্য আমাকে একটু সুযোগও দিলে না। এত অভিমান তোমার? একটিবার চোখ খোলো নীলা, প্লিজ একটিবার চোখ খোলো। একটিবার তোমাকে ভালোবাসার সুযোগ দাও। আর কখনো কষ্ট পেতে দেব না নীলা। নিজের বুকে আগলে রাখবো সব সময়। প্লিজ নীলা, একটিবার কথা বলো না। প্লিজ 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 নীলা, একটিবার কথা বলো। যে চলে যায় না ফেরার দেশে তাকে শতবার ডাকলে কি সে ফিরে আসে? নীলা তো চলে গেছে সবাইকে মুক্তি দিয়ে। সে আর কি করে চোখ খুলবে?
সে তো চিরতরেই নিজের চোখ বন্ধ করে নিয়েছে।